হলো উত্তরে 14 তলা বিল্ডিং, দক্ষিণে ম্যাচ বি, তার মাঝখানে হলো একটা মাঠ, মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার, এজেন্সির অফিস। পশ্চিম পাশে হলো এমটি শেড। আর ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লিখে। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার, এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে, আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখে। মে 2016 শেখ মোহাম্মদ সেলিম নামের এক ব্যক্তি গাজীপুরের কাপাসিয়ায় একটি গাড়ির বডি মেরামতের জন্য একটি দোকানে অবস্থান করছিলেন। নিজেদের একটি বাস মেরামতের কাজ খুব আগ্রহ করে দেখছিলেন। হঠাৎ সেখানে একটি মাইক্রোবাস আসে। সেলিম চোখ ঘুরিয়ে তাকালে সেখান থেকে 4-5 জন লোক বেরিয়ে আসে। তাদের একজনের হাতে একটি ডিভাইস ছিল মনিটরের মতো। তখনই সেলিমের ফোন বেজে উঠল। তিনি পকেটে হাত দেওয়া মাত্রই লোকগুলো বুঝে গেল তারা তাদের টার্গেট পেয়ে গিয়েছে। তারা সেলিমকে এসে জিজ্ঞেস করলো, আপনি কি শেখ মোহাম্মদ সেলিম? সে হ্যাঁ সূচক মাথা নাড়াতেই দুজন লোক তাকে চেপে ধরে গাড়িতে উঠালো। তারপর তার হাত বেঁধে চোখে কাপড় দিয়ে টুপি পরিয়ে দেওয়া হলো। সেলিম কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে, তাকে কে বা কারা তুলে নিয়ে আসলো আর কেনই বা। কিন্তু তার জানা ছিল না যে তাকে কিছুক্ষণের মধ্যে একটি অবৈধ কারাগারে বন্দী করা হবে। সম্প্রতি আব্দুল্লাহিল আমান আজমি এবং ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসিমের 8 বছরের পর আয়নাঘর থেকে ফিরে আসা নিয়ে চলছে নানান আলোচনা। তাদের মতো এমন আরো বন্দী সেখানে আছে যাদের বিভিন্ন অজুহাতে আটক করার পর আয়নাঘরে বন্দী রাখা হয়েছে। কিন্তু কি এই আয়নাঘর, আর কেনই বা তাদের নিয়ে যাওয়া হচ্ছে আয়নাঘরে? দর্শক, আজকে আমরা আলোচনা করব ডিজিএফআই এর অবৈধ কারাগার, আয়নাঘর ও এর লোমহর্ষক বর্বরতা সম্পর্কে। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকেই গুম বা বলপূর্বক অন্তর্ধান হয়ে উঠেছে আওয়ামী লীগ সরকারের নিপীড়নের একটি লোমহর্ষক ও কার্যকর পন্থা। 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশের প্রায় 6005 জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন, যা মানবাধিকার সংস্থার হিসেবে উঠে এসেছে। এদের মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ ও নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত সন্দেহে আটক সহ বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বী, সরকারের অপকর্মের সমালোচক ও সেলিমের মতো নিরীহ সাধারণ মানুষ। অন্তত 86 জন ব্যক্তি এমন রয়েছে যাদের 10 বছর ধরে বন্দী করার পর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি এবং ধারণা করা হচ্ছে তারা বন্দিশালায় মারা গিয়েছেন। 2021 সালে প্রথমবারের মতো 2 জন ব্যক্তি আয়নাঘর সম্পর্কে তথ্য দিতে রাজি হয়েছিলেন যারা পূর্বে আয়নাঘরে বন্দী ছিলেন। এদের দুজনের একজন ছিলেন শেখ মোহাম্মদ সেলিম এবং আরেকজন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। দুজনের বর্ণনায় উঠে এসেছে আয়নাঘর সম্পর্কে লোমহর্ষক তথ্য, এবং এই স্বীকারোক্তিটি সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজ তাদের কাছ থেকে নিয়েছিল। ডিজিএফআই এর অফিসের পাশে ছাউনি দেওয়া একটি স্থান জানিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। 11 সেপ্টেম্বর 2020 চিত্র এমন থাকলেও 8 ডিসেম্বর 2021 সালে এটি ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়। হাসিনুর রহমান ও শেখ মোহাম্মদ সেলিমের বর্ণনা অনুযায়ী যে স্থান পাওয়া যায় তা এই স্থানকে নির্দেশ করে। সেলিমের বাড়ি কাপাসিয়া এবং তার পেশা বাস চালক হওয়ায় চোখ বাঁধা থাকা সত্ত্বেও তিনি আন্দাজ করতে পেরেছিলেন যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং হাসিনুর রহমান ছিলেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল, তাই তিনি আয়নাঘরের ছোট জানালা দিয়ে উঁকিতেই বুঝে ফেলেছিলেন এটা কোন স্থান। ফলে তিনি ওই এলাকার সম্পূর্ণ বর্ণনা দিতে পেরেছিলেন। হাসিনুর রহমান ও সেলিমের দেওয়া বর্ণনা অনুযায়ী যে স্থান পাওয়া যায় তা ডিজিএফআই এর পাশে থাকা এই স্থানকে নির্দেশ করে। হাসিনুর রহমান বলেন যে গুম হাউসের 2টি অংশ, পুরো অংশের 16টি কক্ষ এবং নতুন ভবনের 10টি কক্ষ। প্রত্যেকটি গুম হাউসের মধ্যে রয়েছে 5টি করে রুম এবং প্রত্যেকটি রুমের সাথে রয়েছে একটি করে বাথরুম। এর মধ্যে রয়েছে 30টি সেল এবং কয়েকটি সাউন্ড প্রুফ কক্ষ, যেখানে বন্দীদের উপর করা হতো অমানবিক নির্যাতন। এগুলো ছিল অনেক ছোট ছোট কক্ষ, যার কোনো জানালা ছিল না, শুধুমাত্র একটি দরজা ছিল যেখান দিয়ে এখানে থাকা কর্মকর্তারা প্রবেশ করত। তাদের মাঝে মাঝে দেওয়া হতো এনার্জি প্লাস বিস্কুট ও একটি মাম পানির বোতল, এবং অন্যান্য দিনে তাদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হতো। বাহির থেকে যেন কোনো কিছু না শোনা যায় তাই এখানে বড় বড় এক্সজস্ট ফ্যান ইউজ করা হতো। তারা বলেছেন যখন ফ্যানগুলো বন্ধ করা হতো তখন বাহির থেকে প্রচুর কান্নার আওয়াজ আসতো এবং তা থেকে বোঝা যেত
যে তাদের প্রচুর অত্যাচার করা হচ্ছে। সেলিম ও হাসিনুর রহমানের বর্ণনায় তাদের যখন টয়লেটে নিয়ে যাওয়া হতো তখন তারা দেয়ালে অনেক লেখা পেত, আমাকে ডিজিএফআই ধরে নিয়ে এসেছে, আমাকে অনেক অত্যাচার করে হচ্ছে, অনেক নাম্বার লেখা ছিল সেখানে। এগুলো ছিল শুধু 2021 সালে দেওয়া হাসিনুর রহমান এবং সেলিমের বর্ণনা, কিন্তু সম্প্রতি মুখ খোলা শুরু করেছে অনেকেই, যাদের মুখ থেকে বের হচ্ছে আরো লোমহর্ষক বর্ণনা। সম্প্রতি নাম প্রকাশ না করা কিছু লোক বলছে তাদের দেওয়া হতো পচা বিভৎস গন্ধযুক্ত খাবার, মনে হয়েছিল যেন বহুদিন আগে খেয়ে কেউ মাখিয়ে দিয়েছে এবং তাদের তা খেতে দেওয়া হয়েছে। দীর্ঘদিন দেওয়া হতো একই পচা দুর্গন্ধযুক্ত খাবার, তাই বাধ্য হয়ে রোজা রাখত, কিন্তু তাতেও স্বস্তি নেই। সেহরি ও ইফতারের জন্য মাঝে মাঝে এমন কিছু রুটি ও ছোলা দেওয়া হতো যা খাওয়ার উপযুক্ত নয়। আবার মাঝে মাঝে তরকারি দিয়ে ভাত দেওয়া হতো, কিন্তু তা ছিল বহুদিন পুরনো, মনে হতো কেমিক্যাল মিশিয়ে দেওয়া হয়েছে। পরে যখন সে সেগুলো ধুয়ে খেয়েছিল তাতে বেশি স্বাদ না ফিরলেও তাদের কাছে ছিল সোনার হরিণ তুলো, যা তারা বহুদিন পর খেতে পেয়েছিল। কিন্তু তাদের রোজা রাখাও নিষ্ঠুর অত্যাচারীদের পছন্দ হতো না, তাদেরকে জোরপূর্বক পচা খাবার খাইয়ে রোজা ভাঙতে বলা হতো। তারপর চলত নির্মম অত্যাচার। তারা বলতো বহুদিন পর কিছু সময়ের জন্য এসব অত্যাচার বন্ধ করা হতো, আর তা ছিল আমাদের জন্য স্বর্গীয় সুখের মতো। শুধু অপেক্ষা করতাম কবে সেই দিনগুলো আসবে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হতো কবরে আছি। এত ছোট একটা রুম, কথা বলাও কঠিন, দম বন্ধ হয়ে আসতো। নির্যাতনের পর চিৎকার করলে করা হতো আরো বেশি নির্যাতন। এরপর যখন তারা চলে যেত তখন তারা পাশের রুমের লোকের সাথে কথা বলার চেষ্টা করত, কখনো সুযোগ মিলত, কখনো মিলত না। আচ্ছা, এখন প্রশ্ন হলো কেন তাদের বন্দী করা হতো? আর ডিজিএফআই এর তো কাউকে অ্যারেস্ট করার অনুমতি নেই, তাহলে তারা কিভাবে এদের গ্রেফতার দেখাতো? এই ঘটনার কারণ খুঁজতে গিয়ে বেরিয়েছে আরো কিছু অমানবিক ঘটনা। জানা যায় তাদের অপহরণ করা হতো বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, এদেরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যেত ডিজিএফআই এবং আটক দেখানো হতো বিভিন্ন র্যাব দ্বারা। আর বেশিরভাগ আটক অপহরণের কারণ অ্যানালিসিস করলে দেখা যায় তাদের আটক করা হতো বিভিন্ন জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অভিযোগে। আর ডিজিএফআই এর টার্গেটের একটি বড় অংশ ছিল মাদ্রাসা ছাত্রদের উপর। তারপর ছিল ভিন্ন রাজনৈতিক মতাবলম্বীদের, যারা সরকারের অপকর্মের জন্য সমালোচনা করত। যেমন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানকে আটক দেখানো হয় জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগে, অথচ সে চাকরিরত অবস্থায় নিজেই বিভিন্ন জঙ্গিবাদ দমন করেছিল। একজন বন্দী একবার এরূপ বর্ণনা করেছিল যে কোন এক গোয়েন্দা সংস্থার প্রধান কক্ষ, বিশাল রুম, সোফা চেয়ার দিয়ে সুন্দর করে সাজানো, পাশেই ঘুমানোর জন্য আলাদা রুম, নিয়ে এসে বসিয়ে দেওয়া হলো ঠিক রুমের মাঝখানে প্রায় ভাঙা প্লাস্টিকের চেয়ার, হাতে পিঠমোড়া করে হ্যান্ডকাপ লাগানো। প্রধানের আদেশে জমটুপি খুলে দেওয়া হলো। ঘুমের তখন 1 মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে। খাবারের অভাবে শরীরে শক্তি ছিল না, অল্পতেই প্রচন্ড ঠান্ডা লাগতো, আর আলো বাতাস ফ্যান ছাড়া থাকতে থাকতে এসিতে গেলেই কাঁপতে থাকতাম। আমাকে কাঁপতে দেখে কোন একজন এসির পাওয়ার বাড়িয়ে দিল। এরপর আমার পরিচয় নেওয়া হলো। পরিচয় পর্বের পর সোজা অকথ্য ভাষায় গালি দিয়ে জিজ্ঞেস করলো, তোরাই তো হেফাজত চালাস তাই না? সব আন্দোলনের মূল হোতা তোরাই, তোদের জন্য তো তোর বাপের মাথা কেটে গেছে। এমন বলে বাবা কি বোন তুলেও গালিগালাজ করতে বাদ রাখেনি। এবার আসি সেলিমের আটক হওয়ার কাহিনী নিয়ে। মূলত ডিজিএফআই যাকে সেলিম ভেবে আটক করেছিল সে আসলে তাদের টার্গেট সেলিম ছিল না। তাদের টার্গেট ছিল এমন এক লোক যার বিরুদ্ধে শেখ হাসিনাকে হত্যার অভিযোগ আনা হয়েছিল এবং একটি নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। পরে শেখ মোহাম্মদ সেলিম যখন স্বীকারোক্তি দেয় তখন তারা বুঝতে পারে যে এই সেলিম সেই সেলিম নয় যাকে তারা খুঁজছে। এরপর তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয় এবং তাকে একটি ভুয়া মামলা দেওয়া হয়। কিছুদিন পর জামিন দিয়ে দেওয়া হয়। সেলিমের মাধ্যমে এমন আরো কয়েকজনের তথ্য পাওয়া গিয়েছিল এবং তাদের মধ্যে একজন ছিল বারডান লিটন, যার প্রকৃত নাম হলো তেহজিব করিম, যে ছিল একজন ইংলিশ মিডিয়াম স্কুল শিক্ষক। তাকেও আটক করা হয়েছিল নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে এবং বহুদিন আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করার পর 2021 সালে তাকে আদালতে এনে এমনভাবে গ্রেফতার দেখানো হয়েছিল যেন তারা মাত্রই তাকে গ্রেফতার করেছে। নেত্র নিউজের এমন অনুসন্ধানে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছিল, গুম নিয়ে আমাদের কাজের সূত্র আমরা অবশ্যই জানতাম যে গোপন বন্দিশালা রয়েছে, তারপরও এটি ভীষণ হতাশাজনক যে এগুলোর অস্তিত্ব আসলেই আছে, তাও আবার একটি সামরিক স্থাপনার অভ্যন্তরে এবং সামরিক বাহিনী যা সম্পূর্ণভাবে অবগত। আমরা আশা করি এখন অত্যন্ত দ্রুত গতিতে একটি তদন্ত হবে, কেবল এই বন্দীদের নিয়ে নয়, অন্যগুলো নিয়েও। যেসব মানুষকে এখানে রাখা হয়েছে, যাদের অনেককে বছরের পর বছর বন্দী রাখা হয়েছে আর যাদের পরিবার এখনো তাদের ফেরার অপেক্ষায় আছে, সে ব্যক্তিদের অনতিবিলম্বে মুক্তি দেওয়া উচিত।
এরপর তাদের এভাবে গোপন আটক রাখার জন্য কারা দায়ী তা খুঁজে বের করে একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এসব অমানবিক কার্যক্রমের পেছনে যারা লুকিয়েছিল তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং বিচার করা হোক। জাতির জন্য হুমকি স্বরূপ এসব আয়নাঘরগুলোর অস্তিত্ব মুছে ফেলা হোক। তৈরি হোক এক নতুন বাংলাদেশ, যেখানে মানবতা স্থান পাবে সবার উপরে এবং নির্দোষ মানুষগুলো যেন আর এরূপ অমানবিকতার শিকার না হয়।